সোনাহাটিতে দেখবার কি আছে মশাই? লালমোহনবাবু প্রশ্ন করলেন। বাংলায় ভ্রমণে যা বলছে তাতে একটা পুরনো শিব মন্দির থাকা উচিত, আর একটা বড় দিঘি থাকা উচিত। নাম বোধ হয় মঙ্গল দিঘি। ওখানকার এককালের জমিদার চৌধুরীদের কীর্তি। সোনাহাটি 20 বছর আগে অবধি ছিল একটা গাঁ। এখন স্কুল, হাসপাতাল, হোটেল সবই হয়েছে। লালমোহনবাবু ঘড়ি দেখলেন। এটা সম্প্রতি কেনা একটা কোয়ার্টার্স ঘড়ি। বললেন, সাংঘাতিক অ্যাকিউরেট টাইম রাখে। আর 10 মিনিট। ঘড়ি দেখে বললেন, ভদ্রলোক। আমরা তিনজন এবং আরেকটি ভদ্রলোক, নাম নবজীবন হালদার, সোনাহাটি যাচ্ছি ওখানকার রিক্রিয়েশন ক্লাব থেকে নেমন্তন্ন পেয়ে। ওরা ফেলুদা আর নবজীবন বাবুকে সংবর্ধনা দেবে ওদের বাৎসরিক অনুষ্ঠান। নবজীবনবাবু ইতিহাসের নামকরা অধ্যাপক, বইটইও আছে 2-3টে। আমরা থাকবো 2 দিন। ওখানকার সবচেয়ে নামকরা বড়লোক পঞ্চানন মল্লিকের গেস্ট হয়ে। মল্লিক হলেন রিক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট। তার নাকি নানা রকম পুরনো জিনিসের সংগ্রহ আছে। আপনি যে এই নেমন্তন্ন অ্যাকসেপ্ট করবেন সেটা কিন্তু আমি ভাবিনি। ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন জটাই। ফেলুদা বলল, আর কিছু না, দুদিনের জন্য যদি কলকাতার বিষাক্ত বায়ু থেকে রেহাই পাওয়া যায় তো মন্দ কি। তাছাড়া ওখানে আমার এক কলেজের সহপাঠী আছে, নাম সোমেশ্বর সাহা, ওকালতি করে। আমাদের ট্রেন মোটামুটি ঠিক সময়ই সোনাহাটি পৌঁছে গেল। আমরা নামতেই একটা দল আমাদের দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে দুজনের হাতে ফুলের মালা। একজন ফেলুদার গলায় মালা পরিয়ে নমস্কার করে বলল, আমি ক্লাবের সেক্রেটারি নরেশ সেন। আমিই আপনাকে চিঠিটা লিখেছিলাম। নবজীবনবাবুকেও মালা পরানো হয়েছিল। এবার একজন মাঝবয়সী ভদ্রলোক, সিল্কের পাঞ্জাবিতে সোনার বোতাম, এগিয়ে এলেন। নরেশ সেন বলল, ইনিই হচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, পঞ্চানন মল্লিক। মল্লিক মশাইয়ের মুখে স্বাগতম হাসি। বললেন, আপনারা যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন সেটা আমাদের পক্ষে গৌরবের বিষয়। আমার বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে। আশা করি কোনো অসুবিধে হবে না। বড় শহরের সব ফেসিলিটি তো এখানে পাবেন না। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বলল ফেলুদা। আপনিও তো শুনেছি খ্যাতিমান ব্যক্তি। লালমোহনবাবুর দিকে ফিরে বললেন ভদ্রলোক। আমি লিখি ঠিকই আর কি, বিনয়ী হাসি এসে বললেন জটাই। মল্লিক মশায়ের নীল অ্যাম্বাসাডার স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল। আমরা 5জন তাতে উঠে পড়লাম। আমি আর জটায়ু সামনে। আপনার সংগ্রহের কথা শুনেছি। গাড়ি রওনা হওয়ার পর বলল ফেলুদা। বোধহয় কাগজেও দেখেছি। হ্যাঁ, ওটা আমার অনেক দিনের শখ। অনেক রকম জিনিস আছে আমার কাছে। হালদার মশাইও ইন্টারেস্ট পাবেন, কারণ বেশ কিছু জিনিসের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। আমার লেটেস্ট সংগ্রহ হলো মহর্ষির জুতো। মহর্ষির জুতো? সেটা আবার কি? ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। সে ঘটনা জানেন না? হালদার মশাই নিশ্চয়ই জানেন। কি ব্যাপার? মহর্ষি দেবেন্দ্রনাথ, তখন যুবা বয়স, খুব শৌখিন লোক, ঐশ্বর্যে ডুবে আছেন। একবার এক জায়গা থেকে নেমন্ত্রণ এলো। সেখানে কলকাতার সব রইস আদমিরা যাবেন। মহর্ষি গেলেন। কলকাতার বিখ্যাত বাবুমশাইরা মাথা থেকে পা পর্যন্ত মহামূল্য পোশাক আর অলংকারে ঢেকে এসেছেন। কাশ্মীরি দোরখা আর জামিয়ার শালে চতুর্দিক ঝলমল করছে। তারই মধ্যে দেখা গেল দেবেন্দ্রনাথ এলেন। পরনে সাদা চোগা, সাদা চাপকান, তার উপরে নকশাহীন সাদা শাল জড়ানো। সকলে তো অবাক। এ কি ব্যাপার? মহর্ষির এই দৈন্যদশা কেন? তারপর সকলের চোখ গেল মহর্ষির পায়ের দিকে।
একজোড়া সাদা নাগরা, তাতে দুটি বিশাল বিশাল হিরে ঝলমল করছে। সেই জুতো আপনি পেয়েছেন? অবাক হয়ে প্রশ্ন করলেন লালমোহনবাবু। একটি একটি পেয়েছি, হিরে সমেত। দেখাবো আপনাদের। পঞ্চাননবাবুর বাগানে ঘেরা বিশাল দোতলা বাড়ি দেখলেই বোঝা যায় তিনি বড়লোক। গাড়ি বারান্দার তলায় গিয়ে গাড়ি থামল। আমরা সবাই নামলাম। সদর দরজায় দুজন বেয়ারা আর একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। মল্লিক মশাই একজন বেয়ারাকে বললেন, বৈকুণ্ঠ, যাও এদের ঘর দেখিয়ে দাও। আর এখন তো 12:15, একটার মধ্যে যাতে খাওয়ার ব্যবস্থা হয় সেটা দেখো। আমরা শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলাম। মল্লিক মশাই বললেন, আপনাদের ঘটনা তো সন্ধ্যায়, ওই সময়টা কিন্তু বেশ ঠান্ডা। আশা করি গরম কাপড় আছে সঙ্গে। পৌষ মাসে গ্রামাঞ্চলে ঠান্ডা হবে সেটা আমরা জানতাম, বলল ফেলুদা। একটা প্যাসেজের দুদিকে 3টে ঘর আমাদের জন্য রাখা হয়েছে। হালদার মশাই তার ঘরে চলে গেলেন। আমরা 3জন গিয়ে ঢুকলাম ফেলুদার আর আমার ঘর। চিনেমাটির টুকরো দিয়ে ঢাকা মেঝে, যাকে ইংরেজিতে বলে ক্রেজি চায়না। এককালে টানা পাখার ব্যবস্থা ছিল, সেটা দেওয়ালের ওপর দিকে ফুটো দেখলেই বোঝা যায়। এর টাকা হচ্ছে তামার খনির টাকা। বলল ফেলুদা। আমার এক মক্কেল একে ভালো করেই চেনেন। আবহাওয়াটা যে কলকাতার তুলনায় নির্মল, সেটা এর মধ্যেই বোঝা যাচ্ছে, বললেন লালমোহনবাবু। আমিও সেটা বেশ বুঝতে পারছিলাম। তাছাড়া কানটাও আরাম পাচ্ছে। ট্রাফিক বলে কোনো ব্যাপারই নেই। এখনো পর্যন্ত একটাও হর্ন শুনিনি। একজন বেয়ারা একটা থালায় 3 গেলাস শরবত নিয়ে এলো। সেই শরবত খেতে না খেতেই খবর এলো যে নিচে খাবার ঘরে পাত পড়েছে। আতিথেয়তায় মল্লিক মশাই যে একেবারে পয়লা নম্বর, সেটা খাবার বহর দেখেই বোঝা গেল। মাছের যে এত রকম জিনিস রান্না হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। ফেলুদা অল্প খায়, কিন্তু লালমোহনবাবু ভোজন রসিক, খুব তৃপ্তি করে খেলেন। ওর খুশির আরেকটা কারণ হচ্ছে যে পঞ্চাননবাবু ওর লেখা সম্বন্ধে বেশ কয়েকটা প্রশ্ন করেছিলেন, তাই ভদ্রলোক নিজের ঢাক পেটাবার একটা সুযোগ পেল। খাবার পর মল্লিক মশাই বললেন, এবার আপনাদের একটু এন্টারটেন করব। চলুন আমার সংগ্রহের কিছু জিনিস দেখাই। আবার আমরা দোতলায় ফিরে এলাম। এবার সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে না ঘুরে বাঁ দিকে ঘুরলাম। এদিকে পঞ্চাননবাবুর ঘর আর তার সংগ্রহশালা। জিনিসপত্র অনেক রকম জোগাড় করেছেন ভদ্রলোক, তাতে সন্দেহ নেই। তার প্রত্যেকটারই আবার একটা করে পরিচয় আছে। মহর্ষির নাগরাটা প্রথমেই দেখা হলো। তারপর ক্রমে টিপুর নস্যির কৌটো, ক্লাইভের ট্যাগ ঘড়ি, সিরাজদৌলার রুমাল, রানী রাসমণির পানবাটা, এসবই দেখলাম। আমরা সকলেই অবশ্য খুবই তারিফ করলাম, কিন্তু আমার কেমন যেন লাগছিল। কোন জিনিসটা কার ছিল সেটা জানা গেল কি করে? ক্লাইভের ঘড়িতে তো আর ক্লাইভের নাম লেখা নেই, বা সিরাজদৌলার রুমালেও নেই। সব দেখে টেকে 4জনে ঘরে ফেরার পথে নবজীবনবাবু ফেলুদাকে জিজ্ঞেস করলেন, কেমন মনে হলো? ফেলুদা বলল, খুব কনভিন্সিং লাগলো না। কনভিন্সিং? ওর মধ্যে একটা জিনিসও জেনুইন নেই। লোকটা বোগাস, হামবাগ। মহর্ষি নাগরা থেকে তো রীতিমতো নতুন চামড়ার গন্ধ বেরোচ্ছিল। ঘন্টা 3 বিশ্রামের সময় ছিল। তারপর অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। ফেলুদা ধুতি পাঞ্জাবি পরল বোধহয় আজ 10 বছর পর। ওকে পোশাকটা যে দারুণ মানায় সেটা স্বীকার করতেই হয়। লালমোহনবাবু একটা নকশাদার কাশ্মীরি শাল চাপিয়েছিলেন, বললেন সেটা ওর ঠাকুরদাদার ছিল। ঠিক 6:45 বেয়ারা পাঠিয়ে আমাদের ডেকে নিলেন পঞ্চাননবাবু। শীতকাল, তাই এর মধ্যেই বেশ অন্ধকার হয়ে এসেছে। অনুষ্ঠানের জায়গায় পৌঁছে দেখি আলোয় চারিদিক ঝলমল করছে।
স্পটলাইট, ফ্লুরোসেন্ট লাইট, রঙিন বাল্ব, কিছুরই অভাব নেই। আমরা মঞ্চে গিয়ে বসলাম। সংবর্ধনার ব্যাপারটা একেবারে শেষে, অর্থাৎ ক্লাইম্যাক্স। তার আগে নাচ, গান, আবৃত্তি, নাটকের অংশের দৃশ্য সবই হলো। সকলেই আজ জান দিয়ে দিচ্ছে ফেলুদাকে ইমপ্রেস করার জন্য। ফেলুদাও হাততালিতে কার্পণ্য করছেন। সংবর্ধনার ব্যাপারটা 20 মিনিটে সারা হয়ে গেল। সময় একটু লাগলো মানপত্রটা পড়তে। এটা বলতেই হবে যে মানপত্র দুটো দেখতে বেশ ভালো হয়েছে, আর যে লিখেছে তার হাতের লেখা খুব ভালো। সবশেষে কয়েকজন সাংবাদিক ফেলুদাকে ঘিরে ধরল, আর তাদের কিছু প্রশ্নের জবাবও দিতে হলো ফেলুদাকে। সে বলল এখন তার অবসর, হাতে কোনো কেস নেই। নবজীবনবাবু অনুষ্ঠানের শেষে পঞ্চানন বাবুর সঙ্গে বাড়ি ফিরে গেলেন। আমরা রয়ে গেলাম, কারণ আমাদের নেমন্তন্ন আছে ফেলুদার সহপাঠী সোমেশ্বর সাহার বাড়িতে। ভিড় কমবার পরেই ভদ্রলোক হাসি মুখে ফেলুদার দিকে এগিয়ে এলেন। চিনতে পারছিস? অনায়াসে। বলল ফেলুদা। গোঁফটা ছাড়া আর প্রায় কিছুই বদলায়নি। তুইও মোটামুটি একই রকম আছিস, তবে চোখে একটা দীপ্তি দেখছি, যেটা বুদ্ধি পাকবার ফলে হয়েছে। কটা কেস হ্যান্ডেল করলি এ পর্যন্ত? হিসেব নেই। বলল ফেলুদা। গোড়ার দিকে হিসেব রাখতাম, আজকাল ছেড়ে দিয়েছি। তোর সঙ্গে একজন আলাপ করতে ভীষণ আগ্রহী। সোমেশ্বর সাহা তার পিছনে দাঁড়ানো এক ভদ্রলোককে পিঠে হাত দিয়ে সামনে আমাদের দিকে এগিয়ে দিলেন। এর নাম জয়চাঁদ বড়াল, এখানকারই বাসিন্দা। ইনি মানপত্রটা ডিজাইন করেছেন। তাই বুঝি? বলল ফেলুদা। খুব ভালো হয়েছে, আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম। জয়চাঁদবাবু লজ্জায় ঘাড় নিচু করে বললেন, আপনার কাছ থেকে প্রশংসা পাবো এ কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। আজ ইনি আমাদের বাড়িতে খাচ্ছেন, বললেন সোমেশ্বরবাবু। চ, এখানে দাঁড়িয়ে থেকে গেঁজিয়ে কোনো লাভ নেই। আমার বাড়ি বেশি দূরে নয়, মিনিট 10 পা চালাতে পারবি তো? জরুর। সোমেশ্বরবাবুর বাড়ি বড় না হলেও বেশ গুছানো। সেটা বোধ হয় ওর স্ত্রীর জন্য। স্ত্রী ছাড়া একটি 10 বছরের ছেলেও আছে ভদ্রলোকে। জয়চাঁদবাবু সমেত আমরা 4জনে বৈঠকখানায় বসার 10 মিনিটের মধ্যেই শরবত এসে গেল। স্ত্রী উমাদেবী বললেন, আগে শরবতটা খান, 9:30টার মধ্যে আপনাদের খাবার ব্যবস্থা করে দেবো। মিনিট 5 এটা সেটা নিয়ে কথা হওয়ার পর সোমেশ্বরবাবু জয়চাঁদ বড়ালকে দেখিয়ে বললেন, এর একটা বিশেষ কিছু বলার আছে তোকে। আমার মনে হয় তুই ইন্টারেস্ট পাবি। বটে? বলল ফেলুদা। কি ব্যাপার শুনি? কিছুই না। সলজ্জ হেসে বললেন জয়চাঁদবাবু। আমাদের ফ্যামিলি সংক্রান্ত একটা ব্যাপার। লালমোহনবাবু আগ্রহের সঙ্গে একটু এগিয়ে বসলেন। কি ব্যাপার, কি ব্যাপার? গল্পের গন্ধ পেলেই ভদ্রলোক চনমনিয়ে ওঠেন। জয়চাঁদবাবু হাত থেকে শরবতের গেলাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, আমি নিজে এখন স্কুল মাস্টারি করি, কিন্তু আমার পৈতৃক ব্যবসা ছিল হিরে জহরতে। কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটে আমাদের একটা গয়নার দোকান এখনো আছে। সেটা দেখেন আমার এক কাকা। আমি যার কথা বলছি তিনি ছিলেন আমার ঠাকুরদাদার ঠাকুরদাদা। নাম ছিল অভয়চরণ বড়াল। তিনি এই ব্যবসা আরম্ভ করেন। জাহাজে করে ভারতবর্ষের উপকূলে সব শহরে গিয়ে হিরে পান্না কেনা বেচা করতেন। মাদ্রাজের কাছাকাছি কোনো একটা শহরে তিনি একবার একটা রত্ন পান। সেটা তিনি যত্ন করে জমিয়ে রেখেছিলেন। সে রত্ন এখনো আমার কাছে রয়েছে। সেটা আমি আপনাদের দেখাতে চাই। সঙ্গে এনেছেন? জটায়ু প্রশ্ন করলেন। আজ্ঞে হ্যাঁ। ভদ্রলোক পকেট থেকে একটা খয়েরি রঙের রুমাল বার করলেন। তাতে গেরো দিয়ে বাঁধা একটা ছোট্ট লাল ভেলভেটের বাক্স। বাক্স খুলে তার থেকে একটা মুক্তো বার করে ভদ্রলোক আমাদের সামনে ধরলেন। ফেলুদা উত্তেজনায় ভরা চাপা স্বরে বলে উঠল, এ কি? এ যে পিঙ্ক পার্ল।
আজ্ঞে হ্যাঁ। বললেন জয়চাঁদ বড়াল। অবশ্যই গোলাপি হওয়ার এর কোনো বিশেষত্ব আছে কিনা জানি না। কি বলছেন আপনি? বলল ফেলুদা। ভারতবর্ষে যত রকম মুক্তো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য আর সবচেয়ে মূল্যবান হলো গোলাপি মুক্তো। মুক্তো সাদা ছাড়া হয় তাই তো জানতাম না, বললেন লালমোহন বাবু। সাদা, লাল, কালো, হলদে, নীল সব রকম হয়। বলল ফেলুদা। তারপর জয়চাঁদ বাবুর দিকে চেয়ে বলল, শুনুন, আপনি ও জিনিস ওভাবে পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন না। বাড়িতে সিন্দুক থাকলে তাতে রেখে দেবেন। আগে আমি এটা বার করি না বললেই চলে। আজ আপনাকে দেখাবো বলে নিয়ে এলাম। আর কাকে দেখিয়েছেন ওটা? মাত্র একজন। গত সপ্তাহে একজন ভদ্রলোক এসেছিলেন। তিনি ঊনবিংশ শতাব্দী বাঙালি বণিকদের নিয়ে একটা বই লিখছিলেন। তাকে দেখিয়েছিলাম। এছাড়া আর কেউ জানে না তো? কি আর বলবো বলুন। এই ভদ্রলোক যিনি বই লিখছেন তিনি আবার ঘটনাটা এক সাংবাদিককে বলেন। ফলে পরদিনই সেটা কাগজে বেরিয়ে যায়। কলকাতার কাগজে? আজ্ঞে হ্যাঁ, 3টে বাংলা কাগজে বেরিয়েছে। আপনি ফিরে গিয়ে সেটা দেখতে পাবেন। গোলাপি মুক্তো বলে বলা আছে তাতে। তাই তো বলছে। একটা কাগজে তো এও বলে দিয়েছে যে মুক্তোর মধ্যে গোলাপি মুক্তোই সবচেয়ে ভ্যালুয়েবল। সর্বনাশ! কপালে হাত ঠুকে বললে ফেলুদা। আমি আপনাকে জোর দিয়ে বলছি, এ জিনিস আপনি কাউকে কখনো দেখাবেন না। এই একটা মুক্তোর দাম কত তা আপনি কল্পনা করতে পারেন? বিক্রি করলে আপনি যা দাম পাবেন তাতে আপনার পরের 2 পুরুষ পর্যন্ত খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। এটা আপনি আমাকে বলে খুব উপকার করলেন। আমরা তিনজনেই একবার করে মুক্তোটা হাতে নিয়ে দেখলাম। নিটোল চেহারা। ফেলুদা বলল যে, শেপের দিক থেকেও মুক্তোটা অসাধারণ। জয়চাঁদ বাবু তার সম্পত্তি আবার পকেটে পুরে নিলেন। ফেলুদা আক্ষেপসূচক শব্দ করে বলল, ইস, খবরটা কাগজে বেরোনো খুবই আনফরচুনেট ব্যাপার। আশা করি কোনো গোলমাল হবে না। যদি হয় তাহলে কি আমি আপনাকে জানাবো? নিশ্চয়ই। আমার ঠিকানা, ফোন নম্বর সবই সোমেশ্বরের জানা। আপনি বিনা দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন। এমনকি দরকার হলে ওটাকে নিয়ে কলকাতায় চলে আসতে পারেন। আমরা পরদিন সকালে হাওড়া এক্সপ্রেসে রওনা হয়ে বিকেলে কলকাতা পৌঁছে গেলাম। আমাদের সঙ্গে হালদার মশাইও ফিরলেন। দেখলাম ফেলুদা ওর সামনে একবারও গোলাপি মুক্তোর উল্লেখ করল না। বাড়িতে এসে ফেলুদা শুধু একটা কথাই বলল, মুক্তোর খবরটা কাগজে বেরোনোটা মারাত্মক ভুল হয়েছে। আসবার 3 দিন পরে সকালে বসবার ঘরে বসে কথা শরীর সাগর পড়ছি। ফেলুদা ক্লিপ দিয়ে নখ কাটছে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফেলুদা উঠে ধরল। কথা শেষ হয়ে যাওয়ার পর ফেলুদা বলল, বড়াল। কলকাতায় এসেছেন? হ্যাঁ, আমার সঙ্গে বিশেষ দরকার। বিকেল 5:30টায় আসছে। কথা শুনেই বুঝতে পারলাম ভদ্রলোক খুবই উত্তেজিত। আমরা ফোন করে লালমোহনবাবুকে ডাকিয়ে নিলাম। কোনো মামলার কোনো জরুরি অংশ থেকে বাদ পড়লে উনি বিশেষ ক্ষুণ্ণ হন। বলেন, কি ঘটছে কিছুই বুঝতে পারি না, ফলে চিন্তা করে যে আপনাকে হেল্প করব তারও উপায় থাকে না। ভদ্রলোক ঠিক 5টায় এসে পড়লেন। আর তার আধ ঘন্টা পরে শ্রীনাথ চা দেওয়ার সঙ্গে সঙ্গে এসে পড়লেন জয়চাঁদ বড়াল। এই চেহারাই আলাদা। এই 3 দিনে ভদ্রলোকের ওপর দিয়ে যে বেশ ধকল গেছে সেটা বোঝাই যায়। ইতিমধ্যে দুটো ইংরেজি কাগজেও পিঙ্ক পার্লের খবরটা বেরিয়ে আমাদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে। জয়চাঁদবাবু এক গেলাস জল খেয়ে আক্ষেপের ভঙ্গিতে মাথাটা নাড়িয়ে বললেন,
একটা খবরের কাগজের খবর থেকে যে এত কিছু ঘটতে পারে এ আমার ধারণা ছিল না। তিনটে ঘটনা আপনাকে বলার আছে। এক হচ্ছে আমার এক খুড়তুতো ভাই, নাম হচ্ছে মতিলাল বড়াল। তার একটা চিঠি। সে বহুকাল থেকে বেনারসে আছে, একটা সিনেমা হাউস চালায়। সে লিখেছে যে যদি আমি মুক্তটা বিক্রি করি তাহলে যা পাবো তার একটা অংশ তাকে দিতে হবে। মুক্তটা পরিবারের সম্পত্তি, শুধু আমার একার নয়। চিঠিতে স্পষ্ট ইঙ্গিত আছে যে মুক্তোর ব্যাপারটা আমি তার কাছ থেকে গোপন করে গেছি। আর 2 নম্বর? সেটাও একটা চিঠি, এসেছে ধরমপুর বলে উত্তরপ্রদেশের একটা শহর থেকে। আমি স্কুলের লাইব্রেরির বই ঘেঁটে জেনেছি যে ধরমপুর একটা করদ রাজ্য ছিল। যিনি চিঠিটা লিখেছেন তিনিই যে ধরমপুরের সর্বেসর্বা তাতে কোনো সন্দেহ নেই, কারণ ঠিকানা হচ্ছে ধরমপুর প্যালেস। লেখকের নাম সুরজ সিং। এর নাকি মুক্তোর বিরাট কালেকশন আছে, কিন্তু গোলাপি মুক্তো নেই। মুক্তোটা উনি কিনতে চান। আমি কত দাম চাই সেটা অবিলম্বে তাকে জানাতে হবে। আর 3 নম্বর? সেটাই সবচেয়ে মারাত্মক। এক ভদ্রলোক, পশ্চিমা কিংবা মারোয়াড়ি হবে, পরশু আমার বাড়িতে গিয়ে হাজির। তিনি অনেক কিছু কালেক্ট করেন। কথায় বুঝলাম সেসব জিনিস তিনি ভালো দামে বিদেশে পাচার করেন। জামা কাপড়, হাতের আংটি, কানের হিরে ইত্যাদি দেখে মনে হলো খুব মালদার লোক। এরও কি মুক্তটা চাই? হ্যাঁ, তার জন্য তিনি 40,000 টাকা দিতে রাজি আছেন। আমি অবশ্যই হ্যাঁ না কিছুই বলিনি। 3 দিন সময় চেয়েছি। ভদ্রলোক এখন কলকাতায়। তার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছেন। আমাকে কাল সকাল 10টায় তার কাছে গিয়ে একটা কিছু বলতে হবে। মনে হলো ভদ্রলোক মুক্তটা পেতে বদ্ধপরিকর। হয়তো দাম একটু বাড়াতে পারেন, কিন্তু মুক্তটা ওর চাই। এর নাম জানেন নিশ্চয়ই? জানি। কি? মগনলাল। মগনলাল মেঘরাজ। আমরা তিনজনেই কয়েক মুহূর্তের জন্য থ মেরে গেলাম। আর কতবার এই লোকটার সঙ্গে মোকাবিলা করতে হবে? প্রতিপক্ষ হিসাবে এর চেয়ে সাংঘাতিক আর কাউকে কল্পনা করা যায় না। আর ইনি গিয়ে হাজির হয়েছেন বড়াল মশাইয়ের কাছে। এরও দরকার হয়ে পড়েছে গোলাপি মুক্তো। মুখে ফেলুদা বলল, আপনি সোজা না করে দেবেন। ওই মুক্তোর দাম ওর চেয়ে 5 গুণ বেশি। ভদ্রলোক এই পাথর মোটা দামে বিদেশে পাচার করবেন। দালালি করাই হচ্ছে ওর ব্যবসা। ওকে আমরা 5 বছর ধরে চিনি। কিন্তু উনি যদি আমার কথা না শোনেন? ফেলুদা একটু ভেবে প্রশ্ন করল, বেশ কড়া মেজাজে কথা বলছিলেন কি ভদ্রলোক? তা বলছিলেন বটে। বললেন জয়চাঁদ বাবু। এমনকি এও বলেছিলেন যে ওর মুক্তটা পাবার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। আপনি একটা কাজ করুন, মুক্তটা আমাকে দিয়ে যান। আপনি সঙ্গে নিয়ে গেলে ওটা ও আদায় করে ছাড়বে। তার জন্য যদি খুনও করতে হয় তাতেও পেছপা হবে না। লোকটা সাংঘাতিক। কিন্তু ওকে আমি কি বলবো? বলবেন আপনি মুক্তটা বেচবেন না, তাই ওটা সঙ্গে করে আনেননি। ওরকম একটা প্রেসাস জিনিস তো কলকাতায় পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায় না। বেশ, তাহলে আপনিই রাখুন। ভদ্রলোক আবার রুমালের গেরো খুলে বাক্স থেকে মুক্তোটা বার করে ফেলুদাকে দিলেন। ফেলুদা তৎক্ষণাৎ মুক্তোটা নিজের ঘরের গোদরেজের আলমারিতে রেখে দিল। তারপর ফিরে এসে সোফায় বসে বলল, আর সেই সুরজ সিংকে কি বলবেন? তিনিও বেশ নাছোড়বান্দা বলে মনে হচ্ছে।
তাকেও না করে দেওয়া ছাড়া উপায় নেই। 150 বছরের ওপর জিনিসটা আমাদের কাছে রয়েছে, আর এখন হাতছাড়া হয়ে যাবে? আমার তো টাকার অভাব নেই, টাকার লোভও নেই। আমার তো চাকরি আছেই, তাছাড়া বাড়ি আছে, ধান জমি আছে, চাষ করে মোটামুটি ভালোই আয় হয়। 3টি প্রাণী তো সংসারে, আমার দিব্যি চলে যায়। দেখুন কাল সকালে কি হয়। যাই হোক না কেন, আমাকে জানিয়ে যাবেন। আমাকে জানিয়ে আসারও কোনো দরকার নেই। ভদ্রলোক চা খেয়ে উঠে পড়লেন। উনি বেরিয়ে যাওয়ার পর লালমোহন বাবু বললেন, এই রাহু থেকে আমাদের মুক্তি নেই। এবারে আর কি খেল দেখাবে কে জানে। ফেলুদা বলল, তবে একটা কথা স্বীকার করতেই হবে যে প্রতিবারই আমরা ওকে জব্দ করেছি। সেটি ঠিক, ভালো কথা। আমার এক পড়শি আছে জুহুরি, নাম রামময় মল্লিক। বউবাজারে দোকান আছে, মল্লিক ব্রাদার্স। ওকে গিয়ে পিঙ্ক পার্লের কথাটা বলতে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল। উনি কনফার্ম করলেন যে এত ভ্যালুয়েবল মুক্ত আর হয় না। ফেলুদা বলল, কাল সকালে কি হয় তার উপর সব নির্ভর করছে। মগনলাল যদি জেনে ফেলে জয়চাঁদবাবু আমার এখানে এসেছিলেন, তাহলেই মুশকিল। আপনি মুক্তটা নিজের কাছে রেখে একটা বড় রিস্ক নিয়েছেন। ও ছাড়া কোনো রাস্তা ছিল না। ওটা না করলে মুক্তকাল মগনলালের হাতে চলে যেত। চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মগনলালের বাড়ি বার করতে বেশি সময় লাগলো না। বাড়ির বাইরেটা দেখে ভিতরে ঢুকতেই ইচ্ছে করে না, কিন্তু একবার ঢুকে পড়লে দেখা যায় বেশ তকতকে পরিচ্ছন্ন। একজন চাকর এসে জয়চাঁদবাবুকে 3 তলায় নিয়ে গেল। তারপর একটা বারান্দা দিয়ে এগিয়ে গিয়ে একটা ঘরের দরজার সামনে পৌঁছে ঘোষণা করল যে বড়ালবাবু এসেছেন। ভিতরে আসুন। মগনলালের গম্ভীর গলায় শোনা গেল। জয়চাঁদ বড়াল ভিতরে গিয়ে ঢুকলেন। মগনলাল একপাশে গদিতে বসে আছে, অন্য পাশে সোফা রয়েছে। তারই একটাতে বড়াল বসলেন। কি ডিসাইড করলেন? মগনলাল প্রশ্ন করল। ওটা বেচবো না। মগনলাল কিছুক্ষণের জন্য চুপ, তারপর বলল, আপনি ভুল করছেন জয়চাঁদ বাবু। আমাকে রিফিউজ করে কোনো লোক রেহাই পায়নি। আপনি কি দাম বাড়াতে চাচ্ছেন? না, আমি ওটা ফ্যামিলিতেই রাখতে চাই। 4 পুরুষ ধরে রয়েছে, এখনো থাকুক। আপনার বাড়ি যা দেখলাম সোনাহাটিতে, তাতে আপনার মান্থলি ইনকাম 1,500-2,000-এর বেশি বলে মনে হলো না। আর এতে আপনি একসঙ্গে ক্যাশ অনেক টাকা পেয়ে যাবেন। ওয়াই আর ইউ বিং সো ফুলিশ? এটা বংশমর্যাদার ব্যাপার, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। ওই মতি কোথায় আছে? আমার কাছে নেই। ওটা আপনি আনেননি? বেচবই না যখন ঠিক করলাম, তখন আর আনবো কেন? মগনলাল তার সামনেই রাখা একটা ঘন্টার উপর চাপড় মারল। টুং শব্দের প্রায় সঙ্গে সঙ্গে একটা চাকর এসে ঘরে দাঁড়ালো। গঙ্গা, এই বাবুকে সার্চ করো। গঙ্গা বেশ সন্ডা লোক। সে এক টানে জয়চাঁদবাবুকে বসা অবস্থা থেকে দাঁড় করালো। তারপর সর্বাঙ্গ সার্চ করে একটা মানি ব্যাগ, একটা রুমাল আর একটা মশলার কৌটো বার করে মগনলালের সামনে রাখল। ঠিক হ্যাঁ, বলল মগনলাল। ওয়াপিস দে দেনা। চাকর জয়চাঁদবাবুকে তার জিনিসগুলো ফেরত দিয়ে দিল। বসুন আপনি। জয়চাঁদবাবু আবার সোফায় বসলেন। মগনলাল বলল, সোনাহাটিতে জানলাম কি আপনাদের ক্লাব প্রদোষ মিত্রকে রিসেপশন দিয়েছেন। ঠিকই শুনেছেন। তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? আপনার সব কথার জবাব দিতে তো আমি বাধ্য নই। আপনার জবাবের দরকার নেই, বিকজ
আই অলরেডি নো। আপনি যখন হাওড়াতে ট্রেন থেকে নামলেন তখন থেকে আমার লোক আপনাকে নজরে রেখেছে। আপনি শিয়ালদায় যোগমায়া হোটেলে উঠেছেন, রাইট? ঠিক। বিকেল 5টার সময় হোটেল থেকে বেরিয়ে আপনি ট্যাক্সি করে সাউথে যান। আপনার ডেস্টিনেশন ছিল ফেলু মিত্তিরের বাড়ি, রাইট? আপনি তো সবই জানেন। আপনার মতি এখন ফেলু মিত্তিরের জিম্মায় আছে। জয়চাঁদবাবু চুপ করে রইলেন। মগনলাল বলল, ইউ হ্যাভ ডান সামথিং ভেরি স্টুপিড, মিস্টার বড়াল। আপনি পালটা আমাকে দিলে 40,000 টাকা পেতেন। এখন আমি সে পাল আদায় করে নেব, আর আপনি আমার কাছ থেকে একটা পয়সাও পাইবেন না। জয়চাঁদবাবু উঠে পড়লেন। আমি তাহলে এখন আসতে পারি? পারেন, আমাদের বিজনেস খতম। তবে আপনার জন্য আমার আফসোস হচ্ছে।